ম্যানেজারের জুলুম চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। ম্যানেজারের জুলুম, ম্যানেজারের জুলুম চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি। মানতে হবে। ম্যানেজারের জুলুম চলবে না, ম্যানেজারের জুলুম চলবে না। শোন মন্টুদা, আমরা এইখানে দাঁড়িয়ে মিছিল করলে হবে না। আমরা অফিসে যাব, সেই ম্যানেজারের কাছে যাব, ম্যানেজারকে গিয়ে বলবো আমাদের দাবি যদি মানে তাহলে ভালো, আর না হলে ওই অফিস আমরা ভেঙে চুরে একবার করে দেবো। চল মন্টুদা, আমার সাথে গলা গলা মিলিয়ে বল, ম্যানেজারি জুলুম চলছে না, চলবে না। ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। খালি মানতে হবে, কাজ নাই কম্মু নাই, এটা মানো কাল ওটা মানো। আগে ছিল 12 ঘন্টা ডিউটি, সেইটা কেটে 8 ঘন্টা হইল। 8 ঘন্টা থেকে আবার বলছে 6 ঘন্টা। খালি বলছে মানতে হবে, আলোলে কাজে আসবো না। আগে একটা লেবার কত কাজ করতো, এখন দিনে দিনে হইল কি রে বাবা, কাল হয়েছে অকাল। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ম্যানেজারের জুলুম চলবে না, চলবে না। ম্যানেজারের জুলুম চলবে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। আবার গেটের মুখে খেয়ে ঝামেলা করছে। ম্যানেজারের জুলুম, কে রে বাবা? ম্যানেজারের জুলুম। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গুড়িয়ে দাও, ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। হাত কি তোর বাপ তৈরি করে দিয়েছিল, তাই আমার হাত ভেঙে দিবি? শুনুন ম্যানেজার বাবু, আহ, আপনি এই গত 5 বছর ধরে আমাদের পাওনা টাকা আপনি আটকে রেখেছেন। কবে? তাই আজকে যদি আপনি পাওনা টাকা না দেন, হ্যাঁ। আমরা এখানে অফিস থেকে এক পা লড়বো না। 5 বছর টাকা দিই নাই? হ্যাঁ, তোদের মাথায় ছাড়ো আজ বসবে রে। তুই টাকা নিয়ে যাই না, তোর ছেলে পিলে নিয়ে গিয়েছে। ছেলে পেলে নিয়ে যায় নাই। আজ 5 বছর থেকে আমাদের ছেলে পেলে অনাহারে মরছে, কেউ ঠিক মতন ভালো করে খেতে পায় না, টাইম মতন তাদেরকে খেতে দিতে পারি না। আপনি যদি টাকা না দেন, আজ অফিস আমরা ভাঙচুর করে দেবো। বাবারে, তোরা টাকা পাবি নাকি? তা পাবো না, তো এমনি এসেছি। 3 মাসের মাইনে পাই, তুই কি- বাকি রেখে দিয়েছেন, দিয়ে দিন। দেখ। আমাদের মাইনেটা ফেলে দিন, আমরা চলে যাবো। যদি মেয়ে ছেলে হতিস তাহলে 5 বছর বাকি থাকতো না, 3 মাসেই তোর শোধ হয়ে যেত। তা বাবা তুই ক মাসের বাস? এই 5 মাসের টাকা পাই। তোর শাশুড়ি নিয়ে গেছে বলছিল। শাশুড়ি নিয়ে যাই না, আমি 10 দিন খেতে পারছি না, তো শাশুড়ি কি করে নিয়ে যাবে? আমি 10 দিন এই মেলাতেই পড়ে আছি। তাহলে শোন, টাকা আমি দিতে পারি রে, তোর শাশুড়িকে যদি পাঠিয়ে দিস, সন্ধ্যেবেলায় পাঠাইস। আমার শাশুড়ি কি করবে? না টাকা নিয়ে যাবো। সেইটা বলুন। বাবারে কি জুলুম হইল রে বাবা, কালে কালে হইল। শুনুন ম্যানেজার বাবু, মাইনে আজকে আমাদের দিতেই হবে। আজ যদি পেমেন্ট না করেন, তাহলে আমরা অফিস ছেড়ে যাব না। শোন বাবা, বলুন। টাকা পয়সা কোন কলিয়ারের অবস্থা তো দেখছিস, কয়লা সব ময়লা হয়ে গেছে। তা তোরা কাজ কর, আজকে তো রবিবার, হ্যাঁ, আজ টাকা দিতে পারবো না। কাল সোমবার, আমাদের এখানে আবার এটিএম খারাপ, হ্যাঁ, এখন এটিএম হয়ে গিয়েছে। তা তোরা আজকে সইটা করে দে, কাল বেলা 10টার সময় আসবি, আমি তোদের টাকা দিয়ে দেবো। সে ঘুরে বালি। এবার এরকম কথা আপনি অনেকবার বলেছেন। আমরা আজকে সই করব, আর কালকে টাকা দেবেন না, ও কাজ আমরা আর করছি না। টাকা দিবেন, সই করব। আরে খেপা বামুনের ছেলে, এই তোর মাথায় হাত দিয়ে বলছি, মাথায় হাত দিয়ে বলছি। মরি তো আমরাই মরি, আপনি বেঁচে থাকবেন। ছাড় বালায়, মেয়ে ছেলে মরলে আমার গায়ে লাগে না। তাহলে ওই ছেলেটা মাথায় হাত দেবেন কেন? না না, তাই ওই জন্য আমি এই যে পইতে হাত দিয়ে বলছি। চোর মশাই, হ্যাঁ, পইতে কাঁধে থাকে না ওখানে থাকে? না ভারী ভারী লেগে যাবে, নিচেই নামিয়ে দিই। ভালো মামু, আপনি পইতে ভারী লাগছে, হ্যাঁ, ঠান্ডা প্যানে বেঁধে রেখেছেন নাকি? শোন বাবা, কথা যখন দিচ্ছি কালকে দিয়ে দেবই। হ্যাঁ, আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, 3 সত্যি করেন তবেই। 3 সত্যি কেন? হ্যাঁ, ভগবানের দিব্যি বলছি।
টাকা যদি না দি, হ্যাঁ আমি যদি টাকা না দি, হ্যাঁ তোদের মরা মুখ দেখবো। কত ছিয়ানা তাইলে, শুধু আমাদেরকেই টানছে, নিজের লেগে একবারে বলে না। মন্টু, তুই তো আমাকে জানি রে মন্টু বাবা। শোনো, যখন বলছে যে কাল দিয়ে দেবো, তাহলে এক কাজ করো, আমরা আজকে সইটা করে দিই। এতদিন যখন সহ্য করতে পারলাম, আর একটা দিন সইটা করে দিই, আমরা কালকে টাকা শোন দিয়ে দেবো। মন্টুদা, তোর কথা শুনে আমরা সই করে দেবো, কিন্তু টাকা যদি ম্যানেজার বাবু না দেয়, তাহলে তোর ঘর বাড়ি সব বিক্রি করে দে তোর কাছ থেকে টাকা। তাই হবে, তুই সইটা তো কর, তারপরে দেখছি আমরা। সই করো। কি দিবি? টিপ দেবো। বিয়ের সময় তো তখন খুব বলেছিলাম শিক্ষিত। ছাড়ো কর। ও কি ছাড়ো করবে? আঙুল বলুন। তা তোকে মনে করছি গোঁজ ছাড়ো করবে নাকি? সকাল হলে যেন পেমেন্ট পেয়ে যায়। ঠিক আছে, তুই চলে আসবি কাল সকালে। সই না টিপ? আমি সই করব। বউ আছে না পালিয়ে দে। ওর এখনো বিয়ে হয় নাই। হয় নাই, আর হবার আশাও নাই। ও আমাদের পাড়া আলবুড়ো কার্তিক। ঠিক হয়েছে। নামটা তো ভালো বাবা, নিবারণ কি শালা, আমি ইংরেজিতে সই করছি। শালা হাড়ির বাচ্চা লেখাপড়া শিখে গিয়েছে গো। হাড়ি বাবু যদি লেখাপড়া শিখে, তাহলে আমাদের কাজ করবে কে? সই না টিপ? হ্যাঁ তা দে। জাতি কি আদিবাসী? শালো মুখে গন্ধ কত, সারাদিনই খাইস নাকি রে? তুই করে কাজ করিস? বয়স কত? 18। শোন, অত 18 যখন বয়স, তোমার কৈলারি কাজ করতে আমার রং খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? সন্ধ্যাবেলা চলে আসবে, টাকা চলে যাবে সরকার। হ্যাঁ আমি আছি, তোর কোনো চিন্তা নাই। সইটা করুন। সই না টিপ? সই টিপ দিয়েই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ। চুলগুলো লাল করেছিস কেন? হারে বাবারে, খেতে পাই না চুলে। সই না টিপ? তাড়াতাড়ি কর, কাল বেলা 10টায় চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম? দুর্গা। হা দুর্গা দুর্গতি না আসেনি। সই না টিপ? টিপ দেবো, টিপ দেবো। কি দেখছেন? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। চালু করিস কি রে? একটা বাচ্চা আছে। দিয়ে স্বামী আছে? স্বামী ছেড়ে চলে গেছে। যাবে না, মুখের যা জোর। না সই করো। কি করে? হাতটা ঠিক রাখুন। না আমি ঠিক জায়গায় দাও। কোথা দিতে? ম্যানেজার বাবু, আমরা স্বভাব কোনোদিন কিন্তু যাবে না। আমি একটা মেয়ে ছেলেকে এরকম করছেন। কোথায় দেবো? এইখানটা। খাতায় করে আর এইখানে টিপ দেবো নাকি? ঠিক জায়গায় দাও, না দিয়ে কোথা দিয়ে দিচ্ছ? দাও। ঠিকই দেবো, আপনি শুধু জায়গাটা দেখিয়ে দিন। এইখানটা সাদা ফাঁকা। সকাল সকাল চলে আসবে। ম্যানেজার বাবু, কালকে কিন্তু টাকা চাই। কালকে যদি বলেন যে টাকা পাবি না, তা আপনার এই টাকা মাত্রাটা। টাকা দেখে নিবি, এটা আমাকে চিনি না। আপনি ভালো করে চিনি তো। ধনকে চিনলি, মনকে চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে নানি, ছি 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 রে নানি। শুনুন, আপনার কথা মতন আমরা এই খাতায় সই করলাম। কালকে বেলা 10টার সময় যদি টাকা না পাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যা টাকা। হারে মন্টু, টাকা চিনলি, ধন চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে মন্টু, ছি ছি। শুনুন, আপনার ওই বাজে কথা শোনার জন্য আমাদের টাইম নাই। কাল যদি 10টার সময় টাকা না পাই, শোন মন্টুদা, বুড়ো হলে কি হবে? তলায় তলায় অনেক রস। রস কালকে আমি 10টার পর বার করে নেবো। জীবনটা আনন্দ করে কাটা, টাকা পয়সার কি আছে রে? টাকাই চিনলি, ছি 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 রে। মানুষের টাকা, সব সময় টাকা। আরে টাকাই আগে হলো। টাকা 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 আমি কাউকে দেবো না। 1 ফোঁটা রক্ত দেবো, সেও ভালো। টাকা, এই তো টাকা। প্রোগ্রাম দেখি আমি। দেখো, আবার দেখো।
প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে। ভালো লাগে। তোমার শাশুড়িকে দেখিও, তোমার শাশুড়িকে দেখিও, দেখাইলি আরো ভালো লাগবে। টাকাই টাকা টানে, একেই বলে যার টাকা 5 টাকা আছে তার 10 টাকা হয়, আর যাই না, যার নাই সে নিঃস্ব হয়। হরি হরায় নম কৃষ্ণ যাদুবাই, যাদুবাই নাধুবাই কৃষ্ণবাই গতি না আসেনি মা। সই যখন করে নিয়েছি টাকা তো তো দুবই। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী, আমার নজর যদি একবার পড়ে টাকার উপরে, সে টাকা আর বেরোবে না। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ দিলীপ দিনে দিনে বেশ বড় হয়েছে, তাই তো ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করি, আমার দিলীপকে আমি যেভাবে দুঃখ কষ্টের মধ্যে মানুষ করেছি, আমার দিলীপ যেন অনেক বড় হয়। কিন্তু সে যে আমার কাছে আসবো বলল, এখনো পর্যন্ত এলো না। কোথায় যে গেল ছেলেটা? তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে, তুমি মা আমাকে। আকাশ মেলে তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে, তুমি মা আমাকে।
স্বপ্নে রঙে হাসি আকাশ নীলে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা আমাকে তুমি মা আমাকে মাগো তুমি আমার জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গা দেবী করিয়েছে মা। ছেলেবেলায় বাবাকে হারিয়ে আমি যে কত দুঃখ বহন করছি সে কথা তোমাকে মুখে প্রকাশ করতে পারবো না, কিন্তু সব দুঃখে ভুলিয়ে দিয়েছ তুমি। তাই তো বলি বাবা দিলীপ, তুমি আমার জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গা দেবী করিয়েছে মা। বাবা তোমার হাতে ওটা কি? হ্যাঁ মা, এই তোমার একটা পত্র, পত্র? তোমার ওই ঝরিয়া থেকে এসেছে। ছড়িয়া থেকে পত্র এসেছে? হ্যাঁ মা। পড়ো তো বাবা, পড়ো তো দেখি কি লেখা আছে। পূজনীয় রানীমা, আশা করি কুশল আছেন। পরের সমাচার, আপনার যে কয়লার খনি আছে ওই খনি বোধহয় আর চালানো যাবে না। তার কারণ ম্যানেজার সুকান্ত চৌধুরী পরপর কয়েক মাসের বেতন আটকে রেখেছে, শ্রমিকদের দেয়নি। তার শ্রমিকরা ধর্মঘট করেছে যে আপনার কয়লার খনিতে তারা আর কাজ করবে না। যদি কয়লার খনি চালাতে চান তাহলে আপনি অতি শীঘ্রই এখানে একবার আসুন। ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা। বাবা দিলীপ, আমাদের সুপারভাইজার ননী গোপাল সাহা যে কথা লিখেছে তা যদি অক্ষরে অক্ষরে সত্যি হয় তাহলে তো আমাদের মহা বিপদ। আর তো আমাকে এখানে দাঁড়ানো যাবে না, তাহলে এই মুহূর্তে আমাকে যেতে হবে ঝরিয়ার বুকে। না মা, না তা হয় না। কেন? মাগো, আমি তোমার একমাত্র সন্তান। ছেলেবেলায় বাবা হারিয়ে গেছে, আমি জানি বাবার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিয়ে গেছে। তাই যে কয়লার খনি আছে সেই খনি তো আমার। তুমি আমাকে অনুমতি দাও, আমি এই মুহূর্তে ঝরিয়াতে গিয়ে সব ব্যবস্থা করে আসি। দিলীপ, কি বলছো বাবা? তোমাকে আমি অনুমতি দেব? না না, আমি তোমাকে ঝরিয়ার বুকে যাওয়ার অনুমতি দিতে পারবো না বাবা। ওই ঝরিয়ার মধ্যে জড়িয়ে আছে যে আমার একটা করুণ স্মৃতি। মা, হ্যাঁ, ঝরিয়ার নাম শুনে তোমার চোখে জল আসে কেন মা? কি হয়েছে? ওই ঝরিয়ার নাম শুনলে আমার চোখে জল কেন আসে বাবা জানো? কেন? ওই ঝরিয়ার বুকে যে হারিয়েছি তোমার বাবাকে, ওই কয়লার খনিতে পড়ে গিয়ে তোমার বাবার মৃত্যু হয়েছে। তাই ওখানে আমি তোমাকে যেতে দিতে পারি না বাবা, ওখানে আমি তোমাকে যেতে দিতে পারি না। জানি মা, ওখানে বাবা মারা গেছে বলে তুমি হয়তো মনে মনে ভাবছো যে তোমার সন্তান যদি ঝরিয়াতে যায় তাহলে সেও বাবার মতো মারা যাবে, তাই না? কিন্তু মা, একটা কথা কি জানো, জন্ম মৃত্যু বিয়ে এ হচ্ছে বিধাতাকে নিয়ে। তাই আমার যদি সেখানে মৃত্যু থাকে তাহলে কেউ আটকাতে পারবে না মা। দিলীপ, মাগো, আমার মন বলছে তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে তাহলে নিশ্চয় দেখবে আমি হাসি মুখে আবার এই কলকাতায় ফিরে আসবো। বেশ, উপযুক্ত বয়স হয়েছে তোমার, যথেষ্ট সুবিচার করার শক্তি হয়েছে। তাই তুমি যখন যেতে চাইছো একান্তই, তোমাকে আমি আর বাধা দেব না। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? ওখানে গিয়ে তুমি 7 দিনের বেশি কিন্তু থাকতে পারবে না। 7 দিন? হ্যাঁ। কোনো চিন্তা করো না মা, আমি কথা দিচ্ছি 7 দিন পর আবার এই কলকাতায় ফিরে এসে তোমাকে মা বলে বুকে জড়িয়ে ধরবো। তাহলে আর দেরি নয়, ঝরিয়ার বুকে যাওয়ার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তাই বুঝি? এসো বাবা। চলো মা, চলো, তুমি আমাকে পাঠিয়ে দাও। কপালের তোর সঙ্গ ছাড়ি, আর আমরা যারা ইলেকট্রিক কাজটাও ঠিক করে করো না। হ্যাঁ, আর বললেন না হারাম দাদা, মাইনের বেলায় তো সকাল সকাল চলে আসবি, আর না দিলি এই হরিপদর দোষ। টাকা, খালি টাকা, ওই জন্য মাইনে বাকি রাখা উচিত।
বাড়ির ইলেকট্রিক এ শালা দিকে পয়সা দেবো না, বুঝাচ্ছে এ আবার বউকে নিয়ে চলিস, মোটা বড়া বউ বলছে আমার বউ ভাদু নাচিয়ে বেড়ায়, টাকাটা দেন। হারামজাদা, তুই তো হেডমাস্টার, তোদের ব্যবস্থা কি করবো রে? সেই শালারা বুঝে টাকা দাও টাকা দাও। না দেখো আমার কত সুন্দর এয়ার কন্ডিশন ঘায়। হারামজাদা, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আমার বড় বিপদ ম্যানেজার বাবু। আপনি আমার 3 মাসের মাইনে আটকে রেখেছেন, আর জানেন আমার ছেলেটা জ্বরে ছটফট করছে, আমার কাছে কিছু পয়সা নেই যে আমি ছেলেটার জন্য ওষুধ কিনে আনবো। ম্যানেজার বাবু, আমাকে একটু সাহায্য করুন, আমি যে বড় অসহায়, আমার যে সন্তান ছাড়ার কেউ নেই। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। যত ঝামেলা আমার বাড়ির ঘর বেকারি। ম্যানেজার বাবু, কার শরীর খারাপ? ম্যানেজার বাবু, কি হলো? আমার বড় বিপদ ম্যানেজার বাবু। কি হলো? আপনি আমার মাইনে আটকে রেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সংসারে কত অভাব, তবু আপনাকে চাপ দিই টাকার জন্য। আজ আজ থাকতে পারলাম না ম্যানেজার বাবু, আমার এই সন্তানটা আজকে কতদিন জ্বর ছাড়ছে না, আমার ছেলেটা যেন কেমন করছে। আপনি আমাকে কিছু পয়সা দিন, আমার ছেলেটাকে নিয়ে আমি ডাক্তারখানায় যাব। দেখ বাবা, আমার নাম বিপদ দারুণ, যে বিপদে পড়বে আমি উদ্ধার করে দেবো। দেখি 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 দেখি, দেখুন না ম্যানেজার বাবু, তোর বাচ্চাটা গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ ম্যানেজার বাবু। এক্ষুনি ডাক্তার না দেখাইলে তোর ছেলেটা মারা যাবে। না ম্যানেজার বাবু, ওই কথা বলবেন না, ও ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই। দরজা লাগিয়ে দিচ্ছেন কেন ম্যানেজার বাবু? টাকা দিলে দরজা লাগাইতে হবে না? টাকা দরজা দিয়ে উড়ে পালিয়ে যায় যদি। ক মাসের মাইনে পাবি? 3 মাসের। 3 মাসের কেন, তোকে 6 মাসের মাইনে দেবো। কেন ম্যানেজার বাবু, আমাকে দেখে কি আপনার খুব দুঃখ হয়েছে? তোর স্বামী তো পালিয়ে গেছে। হ্যাঁ ম্যানেজার বাবু। ছেলে এখনো মরণাপন্ন, তা কাজ কর। কি বলুন? আমার ছেলের জন্য আমি সব করতে রাজি আছি, আপনি যা কাজ বলবেন আমি সব করে দেবো। পারবি তো? এক কাজ কর, আমার বিছানাতে ওই 1 ঘন্টা সময় দিয়ে দিবি, তোকে আমি। ম্যানেজার বাবু, এটা আপনি কি ভাষা বলছেন? হ্যাঁ, আমার ছেলেটা জ্বরে ছটফট করছে, সারা রাত কাঁদছে, ঘুমাতে পারছে না, আর আপনি আমার গরিব বলে আপনি সুযোগ নিচ্ছেন যে আপনার বিছানায় আমি 1 ঘন্টা থাকবো, তার বিনিময়ে আপনি পয়সা দেবেন? না ম্যানেজার বাবু, আমরা গরিব হতে পারি কিন্তু নিজের ইজ্জত কারো হাতে তুলে দিতে পারি না। তো ছেলে আগে না ইজ্জত আগে? ছেলে যদি মরে যায় তো ইজ্জত নিয়ে ধুয়ে জল খাবি? ম্যানেজার বাবু শোন, তুই যদি 1 ঘন্টা সময় দিস তাহলে এক্ষুনি টাকা দেবো। না ম্যানেজার বাবু, আর তা যদি না আমার দিস, কথা বলবেন না, আপনার দুটো পাই পড়ছি, আমার যেটা পাওনা টাকা আপনি আমাকে দিন, আমি ছেলেটাকে ডাক্তার দেখাবো। না ম্যানেজার বাবু, একটা কথা মনে রাখ, তুই যত পেছিয়ে যাবি তোর ছেলের চিকিৎসা তত পেছিয়ে যাবে। যদি লেট করিস তোর ছেলেটা মারা যাবে। একবার ভেবে দেখ, ছেলে আগে না তোর মান সম্মান আগে? বাবা, আমি তোকে ডাক্তারখানে নিয়ে যাবো বাবা, তুই যে আমার একমাত্র সন্তান, কাঁদিস না বাবা। না ম্যানেজার বাবু, আমরা গরিব বললে আপনি এই সুযোগটা নেবেন না, আপনার দুটো পায়ে পড়ছি।
সর্বনাশ নাই। এবার টাকাটা নিয়ে গিয়ে ছেলের চিকিৎসাটা করতে পারবি যে? দিন ম্যানেজার বাবু, আবার টাকাটা দিন। টাকা আমার ছেলেটা হাত পা কেন ঠান্ডা হয়ে গেছে? আমার ছেলেটা কাঁদছে না, কেন কাঁদছে না বাবা? একবার কাঁদ, একবার মা বলে ডাক। ম্যানেজার বাবু দেখুন না, আমার ছেলেটা কাঁদছে না, হাত পা ছড়াচ্ছে না। কেন ম্যানেজার বাবু? আমার ছেলেটা কি হয়েছে? আমার ছেলেটা কেন নড়ছে না? আমার ছেলেটা কেন কথা বলছে না? কি হচ্ছে ম্যানেজার বাবু? তোর ছেলেটা কথা বলবে না কেন? তোর ছেলেটা মারা গেছে। সে তো সে তো না ভগবান, সে তো না সে তো না শেষ হয়ে গেল। দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। সে তো না চেতনা, নায়ক চেতনা, চেতনা। কি অপরাধ করেছি ভগবান, কি অপরাধ করেছি? আমার জীবন থেকে আমার মা বাবাকে কেড়ে নিলে, বিয়ে করে স্বামীকে কেড়ে নিলে, একমাত্র সন্তান ছিল তাকেও তুমি কেড়ে দিলে কেন ভগবান? আমি কি অন্যায় করেছি তোমার কাছে? এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপেরই আলো। এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপেরই আলো। নিঠুরা নিয়তি কাঁদিয়া বলেছি, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলেছি, ফিরবে না সে তো হায়। নায়ক সে তো নাই, নায়ক সে তো 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 তোমরা এই কথা বলো না। আমার সন্তান আমাকে ছেড়ে যেতে পারে না। আমার সন্তান যখন ঘুমাচ্ছে না বাবা, একটু পরে খাবার জন্য আবার কেঁদে উঠবে। না বাবা, কাঁদিস না। আমার বাড়িতে কান্নাকাটি করিস না। মরা ছেলে নিয়ে আমার নারায়ণ পুজো হবে খুনি। এই মরা ছেলেটাকে নিয়ে আমার বাড়ির অকল্যাণ করিস না, যা। ম্যানেজার বাবু, আপনি আপনার
ঘরের পুজোর জন্য চিন্তা করছেন, আর আমার একমাত্র সন্তান হারিয়ে গেছে। আপনাকে আমি ছাড়বো না ম্যানেজার বাবু। আমি গরিব হতে পারি, আমার জোর করে সতীত্ব যখন নিয়েছেন, আমি 5টা লোককে ডাকবো যে আপনার কারণে আমার সন্তান মরেছে। আপনি একটা লম্পট, আপনি একটা চরিত্রহীন, আপনি একটা শয়তান। আপনাকে আমি ছাড়বো না। প্রত্যেকটা লোককে ডেকে আমি বলবো, ওগো তোমরা শোনো, এই ম্যানেজার বাবু একটা লম্পট, একটা চরিত্রহীন, জোর করে আর ম্যানেজার বাবু বাবা মন্টু, কি হয়েছে বোন? তোকে এইভাবে কেন গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিচ্ছ? আর বলি না, এরা মদ ফদ খাইয়ে দিয়েছে বাচ্চাটাকে, না না মন্টুদা, দিয়ে বাচ্চাটা মরে গেছে। মন্টুদা ওই ম্যানেজার বাবুর কথা বিশ্বাস করো না। জানো তো আমাদের মাইনে আটকে রেখেছে, সেই মাইনে আমি কতদিন পাইনি। আমার সংসারে কত অভাব, তবু লোকের কাছে আমি চেয়ে চেয়ে খাইয়েছি। আজকে আমার ছেলেটার খুব জ্বর, তাই ম্যানেজার বাবুর কাছে এসে বললাম, ম্যানেজার বাবু আপনি আমাকে কিছু টাকা দিন, আমার সন্তানকে নিয়ে আমি ডাক্তারখানে যাব। ওই ম্যানেজার বাবু টাকা দেয়নি মন্টুদা, টাকা দেয়নি। আমরা গরিব বলে আমাকে একা পেয়ে, জানো জানো ওই ম্যানেজার বাবু আমার সাথে কি ব্যবহার করেছে? আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার সন্তান মারা গেছে। ম্যানেজার বাবু কাজটা আপনি ভালো করলেন ম্যানেজার বাবু। এ কথা বিশ্বাস করলি? আমরা গরিব মানুষ, দুমুঠো খাবার অভাবে আপনার কাছে এসেছিলাম এই দুটো পয়সার জন্য, আর আজকে ওই মেয়েটাকে একা পেয়ে এভাবে কাজটা আপনি ঠিক করলেন ম্যানেজার বাবু। ছাড়বি না, আমি তো তোমাদের ঘরে বোন, আজকে তোমাদের বোনের সাথে এরকম ব্যবহার করেছে, তোমরা কেউ ছাড়বে না। ওই ম্যানেজারকে তোমরা খুন করে ফেলো, এই ম্যানেজারকে ছাড়বে না। সবাই মিলে মারো, সবাই মিলে বিশ্বাস করে ফেলো, সবাই মিলে এইভাবে তোরা ম্যানেজারের উপর অত্যাচার করছিস কেন? কেন করছিস তুমি জানতে চাও? হ্যাঁ চাই। আর কারো 3 মাসের, কারো 5 মাসের, কারো 6 মাসের টাকা বাকি, দুবো করে দেয় নাই। এই মেয়েটা একা তার ছেলেটাকে নিয়ে এসে দুটো পয়সা চেয়েছিল, মেয়েটা ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি তোর গায়ে হাত দিয়ে বলছি, আমি কেমন মানুষ তুই তো জানিস। জানিস তো, কিন্তু আপনি ওদেরকে ন্যায্য মাইনে টাকা দেন নেই। শোন বাবা, ধর্মের খাতা তো মানিস? হ্যাঁ মানে। খাতা তো মানিস? হ্যাঁ মানে। আমার মুখের কথা না মানিস? তারিখটা দেখ। আরে আগামীকাল প্রত্যেকের সই করে টাকা নিয়ে গেছে। এই মন্টু, শুধু আমার কথা নয়, আগে লিডাইনে এটা প্রত্যেকে লিডাইনের বাপরে শোনো, এটা সবাই বলবে লিগে। শোনো আগামীকাল মন্টু, এটা ম্যানেজার বাবুর অফিস। শুনুন, এইখানে ভাট বকার জায়গা নয়, তোদের প্রত্যেককে সই রয়েছে, তোরা প্রত্যেককে আগামীকাল টাকা নিয়ে গেছিস, সবাই সই করেছিস। আমার কথাটা শোনো, আগামীকাল রবিবার ছিল, আগামীকাল রবিবার ছিল, বাবু বললো সইটা করে দে, আগামীকালকে টাকা ব্যাংকে থেকে তুলে এনে দেবো। মিথ্যা কথা বলছে। আমার কাছ থেকে টাকা লিগে হারামদাদা একটা বাচ্চা মেয়ের সঙ্গে লাইন করতে, আমি নিজের চোখে দেখেছি, টাকাটা সেখানে দিয়ে এলো। ম্যানেজার বাবু আপনার রঘু আছে, আপনার কোনো চিন্তা নাই। এই মন্টু শোন রঘুয়া, তুই আমাদের মতনই গরিব মানুষ, তাই আমাদের মর্মটা তুই আগে বুঝবি। আমরা কেউ 3 মাসের, কেউ 5 মাসের ওই জমিদার বাবু টাকা আটকে রেখেছে, আমাদের ছেলেরা না খেতে পেয়ে কাঁদছে ঘরে। তুই আমাদের মন্টুদা ওকে ধর, ওকে তুই চেপে এটা ম্যানেজার বাবুর অফিস, আর এই অফিসে যদি তোরা ঝামেলা করতে আসিস, সবাই ক্ষমা করে দিলেও এই রঘুয়া ক্ষমা করবে না। তাই তোরা ঝামেলা না করে এই মুহূর্তে তোরা অফিস থেকে যাবি না? যাবি না? তাহলে শোন, তাহলে আমার হাতে তোদেরকে সবাইকে মরতে হবে। না রঘুয়া, ওদের মারিস না রে, ওরা গরিব মায়ের সন্তান, তুই এক গরিব মায়ের সন্তান, গরিব হয়ে গরিবের কথা ভুলে যাচ্ছিস। ওই বড় লোক বাবুদের কথা ভুলে যাস না। ওই বড় লোকরা শুধু লোভ দেখাবে, যখন কাজের দরকার হবে ওরা ভুলিয়ে ওরা
জীবন আমাকে দেখেছিস, আমার চরিত্র তো দেখি না। সবটাই দেখেছি। হ্যাঁ, তাহলে বল আগে সত্যি করে বল। হ্যাঁ, এই বেটা বাল, কি বার করছিস? কি বার করছি কি বার করছিস? সেটা সময় হলেই বুঝতে পারবি। বল ওদেরকে মাইনে টাকা দিয়েছিস কিনা? দরকার তোকে দেবো, তোকে 50,000 টাকা দেবো। ছোট লোক থেকে কেন দেবো? এই রঘুয়া বাউরি গরিব হতে পারে, কিন্তু এই মেহনতি মানুষের পয়সা সে কোনোদিন খাবে না। তাই তুই স্বেচ্ছায় এ শালা ওদের দলে চলে গেল তো। এই মুহূর্তে ওদের মাইনের টাকা বুঝিয়ে দে। তবু কি করে? টাকা নাই তো। টাকা নাই তো মালিক বাবুকে খবর দিস নাই কেন? মালিক বাবু খবর দিয়েছে, তাহলে সে এখন আজকে আসবে। আজকে আসবে? বেলা 10টার ট্রেনে আসার তো কথা, এখন আসবে কি না কে জানে। আর যদি না আসে তাহলে রঘুয়ার আগে কি দেখছেন? এরা প্রত্যেক দিন এই ঝামেলা করে, এরা প্রত্যেক দিন ঝামেলা করে। কিন্তু আমি জানতে চাই এইসব শ্রমিকের হল্লা কেন, কিসের জন্য? আর বলে না, এরা কালকে টাকা নিয়ে গেল, কেউ মদ খেয়েছে, কেউ মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করেছে, দিয়ে আজকে আবার টাকা চাইছে। ওরা ওদের বেতন নিয়ে গেছে? আমার এই দেখেন, দেখে আপনি হিসেবে কথাটা। এর নাম মন্টু, এর নাম দুর্গা, এই সব দেখেন। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ এই মন্টু। মন্টু। এই শালা পালের গোটা। কত দিনের বেতন পাও তুমি? আমি 5 মাসের পাই হুজুর। 5 মাসের বেতন? তোমার নাম? বাপি হাজরা। তুমি কত দিনের বেতন পাও? 6 মাসের। ও শাশুড়ির ছেলে হলো তখন টাকা নিয়ে গেল। মিথ্যা কথা বলছে স্যার। ঠিক আছে। এই তোমার নাম? আমার নাম অনিল কুমার। তুমি কত দিনের বেতন পাও? আমি 7 মাসের বেতন পাই। তোমার নাম? আমার নাম রঘুয়া বাউরি। তুমি কত দিনের বেতন পাও? একদিনেরও পাই না। সে কি, এরা সবাই পাই আর তুমি পাও না কেন? আমি পাই না কেন জানেন সাহেব? দিদি তাই আমার মাইনের টাকা আদায় করে দেয় আমার হাতের এই ভোজালি। ও, তাহলে তোমার হাতে ভোজালে আছে বলে তোমার বেতনটা আদায় হয়। আগে হ্যাঁ, কিন্তু যাদের হাতে ভোজালে নেই তাদের বেতন আদায় হয় না, তাই না? না তুমি জানো আমি কে? না জানি না। তাহলে শুনে নাও, সকলে মন দিয়ে শোনো আমার পরিচয়। জানবে কি হারানদাদা সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। আমার বাবা ছিলেন এখানকার মালিক। তিনি মারা যাওয়ার পূর্বে এই কয়লার খনির সমস্ত কিছু আমার নামে উইল করে দিয়ে গেছেন। তাই বর্তমানে আমি হচ্ছে এই কয়লার খনির মালিক। মালিক বাবু, না ভাই সব না, পায়ে হাত দিয়ে প্রণাম নয়। আমি ঝরিয়াতে যখনই প্রবেশ করেছি আসার সঙ্গে সঙ্গে দেখেছি এই ঝরিয়ার বুকে কত মা তার সন্তানকে খেতে দিতে পারছে না, ডুকরে ডুকরে কালছে। কত বোন ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে, দুর্ভিক্ষে ভরে গেছে সমস্ত ঝরিয়া। তাই আমি তোমাদের কথা দিচ্ছি ভাই, কলকাতা পরিত্যাগ করে যখন ঝরিয়াতে এসেছি 7 দিনের মধ্যে তোমাদের সকলের দুঃখ মোচন আমি করবই করব। রঘু, বলুন সাহেব। তোমার বেতন তো তুমি পেয়েছো তাই না? হ্যাঁ পেয়েছি। আমি তোমার মালিক, এই মতো যদি তোমায় কোনো আদেশ করি সে আদেশ নিশ্চয়ই তুমি পালন করবে। অবশ্যই করব। এই ওর বাপ করবে। তারা কাজ করো রঘু, এই হিসেবের খাতাটা নিয়ে যাও আর ওকে আগুনে পুড়িয়ে ফেলো। ও কাজ করবেন না। কেন? এই আমার ভবিষ্যৎ সব ওইখানে পড়ে আছে। ম্যানেজার বাবু, ওটা করবেন না। ওর হচ্ছে ভুল হিসেবের খাতা। আগে তাই ওই খাতাটা অফিসে থাকলে পারে ভুল জানলেন কি করে? দেখুন আমার কোনো ভুল নাই। আপনি চক্রান্ত করে লিখিয়ে নিয়েছেন, আমি সবকিছু বুঝতে পারছি আপনার চক্রান্ত। তাই আপনার চক্রান্তের জালকে ছিন্ন করে যেমন করে হোক এই গরিব দুঃখিতের মনের আশা পূরণ করবো।
তাই দেরি করো না, দেরি করো না গো। এই মুহূর্তে ভুল হিসাবের খাতাটা তুমি আগুনে পুড়িয়ে ফেলো। ম্যানেজার বাবু, এই ভুল হিসাবের খাতাটা মালিক বাবুদেরকে দেখিয়ে দেখিয়ে অনেক গরিব মানুষের মেহনতি পয়সা আপনি খেয়েছেন, তাই এই ভুল হিসাবের খাতাটা আজ থেকে আর থাকবে না। এই খাতাটা এই মুহূর্তে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। রঘু, কাজটা করিস না রে। দাঁড়ান ম্যানেজার বাবু, আগে আপনি গরিব দুঃখীদের নিয়ে কাজ করছেন, আগে হ্যাঁ, কিন্তু আমি শুনেছি আমার মায়ের মুখে একটা গল্প, আপনি নাকি একদিন পথে পথে একটা চাকরির জন্য হোমলেস কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ জানি তো। কেউ চাকরি দেয়নি। আমার মা বাবা পথে থেকে আপনাকে কুড়িয়ে নিয়ে এসে এই কয়লার খনিতে বসিয়ে ম্যানেজারের পদ দান করেছিল। সেদিনকে আপনাকে বলেছিল যেসব গরিব মেহনত মানুষের দল কঠোর পরিশ্রম করবে, তাদের বেতন না দিয়ে সেই টাকাগুলো আত্মসাৎ করবে। মানে ইয়ে কিসের জন্য করেছেন? না মানে কথা ইয়ে মানে আমার উচিত ছিল এই অফিস থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, কিন্তু না, আমার বাবা স্বর্গে আছেন, তিনি আপনাকে দান করে গেছেন, তাই আমি চাই না আপনার অসম্মান করতে। আমার বাবার দেওয়া কর্মচারী আপনি, তাই এবারে মতো ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে কখনো কোনোদিন কোন গরিব দুঃখীকে যারা এইভাবে কাঁদাবেন না। ভাই সব, আমি তোমাদের বেতন এই মুহূর্তে দিতে পারছি না, তবে কথা দিচ্ছি খাতা নতুন করে লিখে তোমাদের প্রত্যেকের পয়সা আগামী কাল আমি পেমেন্ট করে দেবো। আজ এই মুহূর্তে ফিরে যাও। বাবু, ওই বাবু কাল কাল করে আজ 3 মাস 4 মাস কোনোদিন 7 মাস করে দিয়েছে, আবার আপনি কাল দেবো বলছেন বাবু? হ্যাঁ বলছি এই কারণে, এই শালারা দুবো। আমার বাবা দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষেছে, সেই কাল সাপের ফলাটা মুচড়ে ভেঙে দিয়ে তোমাদের প্রত্যেকের পয়সা আগামী কাল আমি পেমেন্ট করবই করবো। তাই হবে বাবু, তাই হবে। ওরে তোরা সকলে আমার সঙ্গে চল। এই বাবু যখন কথা দিয়েছে যে আগামীকাল টাকা দেবো, তা আগামীকাল আমরা টাকা নিশ্চয়ই পাবো। আর কোনো এ হবে না, কাল থেকে সবাই যে যার কাজে লেগে যাবি, আপনার কোনো চিন্তা নাই বাবু। আগামীকাল যেন আমাদের মাইনেটা আপনি দিয়ে দিন বাবু। এসো। কি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আগামী কাল তোমাদের পয়সা পেমেন্ট হয়ে যাবে। না বাবু, আমি আর পয়সা নিব না, আমার আর পয়সার দরকার নেই। আপনি আপনি মালিক বাবু না, আপনি বললেন না সবার মাইনে দিয়ে দেবেন। তিনটা বাবু, একটা মা সে আর কি চাইতে পারে? আপনার কাছে এই আঁচল পেতে দিচ্ছে, দিন বাবু দিন, যদি দেওয়ার হয় আমি টাকা নেব না। আমার এই মরা ছেলেকে আপনি আঁচলে ভিক্ষা দিন বাবু, এক বয়ের সন্তানকে ফিরিয়ে দিন। মরা ছেলে? হ্যাঁ, তার মানে তোমার কোলের সন্তানটা? হ্যাঁ বাবু, আর বলে না হাজার মজা মারা গেছে। 50,000 খাইয়ে কেন জানেন? কেন মারা গেছে? আপনার এই কলিয়ারি আমি কাজ করেছিলাম, আমার বলতে কেউ নেই। এই গরিব মানুষের টাকা এই ম্যানেজার বাবু 3 মাসের মাইনে আমাদের আটকে রেখে দিয়েছিল। কি বলছো তুমি? তবু আমরা কিছু বলতে পারিনি। না মানে ইয়ে মানে কেন জানেন বাবু? কেন? আমরা কাজ করি বলে, এই কাজ আমাদের অন্য জোটে বলে। এই ম্যানেজার বাবুর কাছে 3 মাস পেরিয়ে যাওয়ার পর আমার এই ছেলেটার হঠাৎ করে জ্বর এলো, জ্বরে চটপট করছিল। এই ম্যানেজার বাবুর কাছে আমি ছুটে এলাম, কত হাতে ধরলাম, পায়ে পড়লাম যে ম্যানেজার বাবু আমাকে কিছু পয়সা দিন, আমার ছেলেটা জ্বরে চটপট করছে, আমি ডাক্তারখানায় নিয়ে যাব। জানেন আপনার ম্যানেজার বাবু আমাকে টাকা দেয়নি। কি বলছো তুমি? টাকা দেওয়ার বিনিময়ে কি করেছেন জানেন? কি করেছে? কি করেছে এই ম্যানেজার বাবু? এই সেই সুযোগ নিয়ে আমার সতীত্ব নিয়েছে, আমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু ইয়ে আমার মানে সব শেষ ইয়ে মানে ওই ইয়ে ম্যানেজার বাবু মানে ইয়ে বৃদ্ধ হয়েছেন, হ্যাঁ, চুল পেকেছে, হ্যাঁ। গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আর কিছুদিন পরে তো শ্মশান ঘাটে যেতে হবে। এখনো পর্যন্ত নারীর প্রতি লোভ আমলে যায়নি। না মানে কথা এরা মানে ওই মিথ্যা কথা বলছে। এরা মিথ্যে কথা বলছে। জন্যায় অপরাধ আপনি করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। হয়তো আমি শাস্তি দেবো না,
কিন্তু মাথার মধ্যে পালন করার ঈশ্বর আছে, সেই ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবে না। মা গো মা, আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমিও তো এক নারীর গর্ভে জন্ম নিয়েছি। আমার জন্য আমার মা সবসময় চোখে জল ফেলে। আমার মা আমার কাছে নেই, কিন্তু তোমাকে যদি মা মনে করে আমি মা বলে ডাকি, তুমি পারবে না সন্তানের স্নেহ দিয়ে আমাকে কাছে টেনে নিতে? একবার ডাকো মা, একবার মা বলে ডাকো। মা গো, আমাকে মা বলে মা। ওগো তোমরা শুনছো? তোমরা সবাই কান পেতে শোনো, আমার সন্তান মরেনি, আমার সন্তান বেঁচে আছে। তাই তো? আমাকে মা বলে ডাকো। মরেনি, আমার সন্তান বেঁচে আছে। ম্যানেজার বাবু, না মানে ওই সে দেখলেন আমি এটা পাগল, করে বাদ দেন। পাগল নয়, আপনাকে পাগলি সাজিয়েছেন। না মানে কথা ছি ছি ম্যানেজার বাবু, এত নিচ জঘন্য চরিত্র আপনার। যাক শুনুন, আগে আপনার সঙ্গে ফয়সালা আমি করবো পরে। আমার মায়ের অনুমতি নিয়ে কলকাতা থেকে ঝড়িয়াতে এসেছি, 7 দিন থাকবো। আমার থাকার ব্যবস্থা করুন কুইক। আগে আপনার থাকার ব্যবস্থা আছে তো? কোথায়? এই অফিসে এত বড় বড় ঘর, এসি লাগানো আছে। আপনি অফিসেই থাকবেন। এই অফিসে থাকবো আমি? হ্যাঁ, অফিসেই ভালো থাকবেন আপনি। না না মালিক বাবু, এই অফিস আপনার জন্য নয়। আমি এক গরিব মানুষ। কিছু যদি না মনে করেন, আপনার ওই পদধূলি যদি আমার বাড়িতে আপনি রাখতেন, তাহলে আমি খুশি হতাম। কিন্তু তোমার কথা আমি চিনতে পারলাম না। আমাকে? তোমার নাম, তোমার পরিচয় কি? আমার নাম ননী গোপাল। ও, তার মানে তুমি আমাদের সুপারভাইজার? আমি আপনাদের সুপারভাইজার। সুপারভাইজার ননী গোপাল, তুমি তো আমার মাকে পত্র দিয়েছিলে যে এখানে শ্রমিকরা ধর্মঘট করেছে। হ্যাঁ, এখানেই তোমার রুটি রোজগার। এই খাদান নিয়েই তো আমরা বেঁচে আছি। সেই খাদানটা যদি অকালেই শেষ হয়ে যায়, তাহলে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা তারা কি খাবে? কিভাবে ছেলে পেলেদিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব? তাই চিঠি লিখতে আমি বাধ্য হয়েছি মালিক বাবু। শুনুন মালিক বাবু, ওর বাড়িতে গিয়ে থাকবেন। ওর বাড়িটা কোন জায়গায় জানেন? একটা নোংরা বস্তিতে, নোংরা বস্তি। সেই বস্তিতে চারিদিকে শূকর বাস করে, চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি। ওখানে বাস করলে আপনার দম বন্ধ হয়ে যাবে। শুনুন ম্যানেজার বাবু, চিরদিন কলকাতার বুকে দালাল মারতে বাস করেছি। গরিব দুঃখিতের সঙ্গে কখনো আমি মেলামেশা করিও নি, আর তাদের ভালো করে দেখেও নি। তারা কুড়ে ঘরে যে কেমন থাকে তাও জানি না। তবে কলকাতা পরিত্যাগ করে যখন ঝড়িয়াতে এসেছি, তখন আজ এই মতো আমি গরিবটার সঙ্গেই যাব। আমি গিয়ে দেখবো যে আমাদের কলকাতা দালাল মারতে বাস করে কত শান্তি, আর এই গরিব মেহনতি মানুষ তাদের কুড়ে ঘরে বাস করে কত শান্তি। আর যাওয়ার পূর্বে আপনাকে আমি একটা কথা বলে যাবো। আগে দিনরাত শুধু গরিবদের ঘৃণা করেছেন, অবহেলা করেছেন, লাঠি মেরে দূরে সরিয়ে দিয়েছেন। ভালো তো কখনো বাঁচতে পারেননি। আজ আমি বলে যাচ্ছি, একবার গরিবদের ভালোবাসে দেখুন। ওদের ভালোবাসলে ওদের কাছ থেকে ভালোবাসাই পাওয়া যাবে, আর ওদেরকে ঘৃণা করলে ওদের কাছ থেকে ঘৃণা থুতকার ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। চলেন চলেন। হারামজাদা ননী, হারামজাদা টাকমাতা, হারামজাদা আমার বিরুদ্ধে নালিশ করেছে মালিক দিকে। আমি নাকি শ্রমিকদের পয়সা দিই না, আমার পিছনে কাটি করা। মালিক বাবু, আপনি আমাকে চেনেন না। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আমি যার পিছনে লাগি তার ভিটে মাটি চাটি করে দিই। আপনার বাবাকে আমি খুন করেছি। আমি এই মালিকের বাবাকে ঝরিয়ায় নিয়ে গিয়ে খাদের মধ্যে ঠেলে ফেলে দিয়েছি। তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দরকার হলে
মালিকের ছেলেকেও ওই খাদের মধ্যে ঠেলে ফেলে দিয়ে এ সমস্ত কলিয়ারির মালিক হবে এই সুকান্ত চৌধুরী। আর বেটা ননী গোপাল, তুই আমার পিছনে কাঠি, তোকে যদি আমি এই দুনিয়ার বুক থেকে না সরাইতে পারি তো আমারও নাম সুকান্ত চৌধুরী। দাদা এখনো পর্যন্ত এলোই না। আমি রান্না টান্না করে আমি যে স্কুল যাব সেটাও দাদার একদম বুদ্ধি শুদ্ধি নেই। কি জানি কোথায় গেল, দেখি অপেক্ষা করি, যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমাকে অপেক্ষা করতে হবে। রান্না করে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি স্কুল যাব। নিরুপা, তুমি এসেছো? এসেছি আমি। কোথায় গিয়েছিলে দাদা? তুমি জানো তো আমি স্কুলে যাব। কিন্তু তুমিও তো জানো যে আমার একটা কাজ আছে, সেই ডিউটিতে যদি না যাই তাহলে সংসারটা চলবে কি করে। কিন্তু জানো, আর তোমার একটা অনুমতি না নিয়ে আমি কাজ করে বসেছি। কি করে বসেছো দাদা? আরে কলকাতা থেকে এসেছে আমাদের মালিক বাবু, অফিসে রাখার ব্যবস্থা করেছিল, আমি কিন্তু সেখানে তাকে রাখিনি, আমাদের বাড়িতে নিয়ে এসেছি অতিথি। যাও তাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে ও রবি গোপাল, এটাই বুঝি তোমার খুঁড়ে ঘর? আসুন বাবু, এত সুন্দর বাড়ি তোমার, আর তুমি কেন বলছো খুঁড়ে ঘর? থাক, আমার জন্য ব্যস্ত হতে হবে না, আমি ওইখানে বসছি। বাবু, আপনাদের কলকাতার অনেক বড় লোকের বাড়ি, আর আমাদের এই গরিব বাড়িতে আপনাকে যে কোথায় বসতে দেব সেটুকু তো আমাদের ঠিক মতো নেই। রবি গোপাল, চিন্তার কোনো কারণ নেই, আমি তো একটু আগে বলেছি যে গরিবদের সঙ্গে মেলামেশা করিনি। আরে বাবা, থাকি না দুদিন, তোমাদের সঙ্গে অসুবিধা কি আছে? নিরুপা, এখানে বসছি। বলো দাদা। এক কাজ করো, কি? এই অতিথি যখন এসেছে এখানে বসুক, তুমি চা জলের ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি বাজার থেকে কিছু ভালো মন্দ খাবারগুলো নিয়ে আসি। সব খাবার তো ঠিক আছে দাদা, তুমি ততক্ষণ কথা বলো, আমি এক্ষুনি চা করে নিই। বেশ বাবু। রবি গোপাল, যে মেয়েটা চা আনতে গেল, এই মেয়েটা কে? বাবু, এটা হচ্ছে আমার একমাত্র বোন। তোমার বোন? তোমার বোনের তুমি বিয়ের ব্যবস্থা করনি কেন? বাবু, বিয়ে কি করে দেব? এই কারখানায় কাজ করে ঠিক মতো তো পেটটাই চালাতে পারছি না। এখন হিন্দু পরিবারে বিয়েতে দিতে গেলে অনেক কিছু টাকা পয়সা সোনা গহনার দরকার, সেসবগুলো সংগ্রহ করতে পারিনি বাবু। ঠিক আছে, আমার মাকে বলে তোমাকে বেশ কিছু টাকা পাইয়ে দেবো। তুমি একটা পাত্রের সন্ধান করো, সুপাত্র, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা আচ্ছা, আর সেই টাকা নিয়ে তোমার বোনের সুপাত্র থেকে বিয়ে দাও, কেমন? বেশ। ও দাদা, হ্যাঁ চা এনেছি। বেশ, দাও তাও বাবুর হাতে দাও। বাবু, হ্যাঁ, তাহলে এক কাজ কর, এই চাটা খাওয়া হয়ে গেলে বাবুকে ঠিক মতো বাড়িতে দেখে শুনে রাখিস। আমি বাজার থেকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? বিভ্রান্ত হোস না, বাবুকে বিভ্রান্ত এদিকে সেদিকে যেতে দিস না, আমি বারবার তোকে সাবধান করে দিয়ে। হ্যাঁ, মানে তোমার নামটা কিন্তু আমার জানা হয়নি, কি নাম জানো তোমার? ও, আমার নাম অরুপুমা। আমার দাদা অরুপুমা বলেই ডাকে। বাহ, বেশ মিষ্টি নাম। কি বললে? অনুপমা? হ্যাঁ। না, অনুপমা নয়, আমি তোমার একটা মিষ্টি নাম দিচ্ছি, কি তোমার নাম? নাম হবে নিরুপমা। তাই? কি ভালো হয়নি? ঠিক আছে, আপনি ওই নাম ধরেই ডাকবেন। হ্যাঁ, আমি তোমাকে নিরূপা বলেই ডাকবো। শোনো নিরূপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা ছেড়ে এই ঝরিয়াতে আসিনি। আমার বাবা কয়লার খনি আমার নামে উইল করে দিয়ে গেছে, সত্য কথা, কিন্তু আসিনি কখনো কোনোদিন। আর এসে দেখছি এই ঝরিয়ার আশেপাশে, কয়লার খনির আশেপাশে কত উঁচু উঁচু পাহাড় সব। তাই মনে আমার বড় আশা, তোমার দাদার সঙ্গে একবার আমি পাহাড় ঘুরতে যাব। সে তো তোমার ভালো দাদারে কথা। বলবে একটু পাহাড় ঘুরিয়ে নিয়ে আসবে। শহর থেকে এসেছেন, আমাদের এই পাড়া গ্রামে এই পাহাড় ঝর্ণা সব দর্শন করবে। দাদা আসুক, আমার দাদা আসলে আমার দাদাকে বলবো আপনাকে নিয়ে যাবে। আপনি হ্যাঁ,
ঘুরে খুব হয়তো মনটা আপনার ভালো লাগবে। তাই বুঝি? হ্যাঁ। না না নির্মল, তুমি জানো না আমাদের ওই কলকাতাতে না পাহাড় নেই। ওই তো তোমার দাদা ললিগোপাল আসছে, তোমার দাদা এলে ওকে বলবে যে আমাকে পাহাড়। ও ললিগোপাল, আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? বাজারটা করে নিয়ে এসেছো তো, রান্নাঘরে রান্না করবে, রান্নাকে এইভাবে গল্প করে যাবো না, তা হয় না। যাক শোনো ললিগোপাল, মানে আমি যেটা বলছিলাম আর কি, না আমি বলবো না, তোমার ও দাদা হ্যাঁ তুমি বুঝতে পারছো না, মানে শহর থেকে এসছে তো, তাই আমাদের এই পাড়া গ্রাম মানে এই শহর থেকে বাদ দিয়ে মনে করো ঝর্ণা পাহাড় অনেক কিছু দেখতে চাইছে, তাই বলছি দাদা তুমি নিয়ে যাও, আমি বরঞ্চ রান্না বান্না করি। আমি নিয়ে যাবো? হ্যাঁ। না 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 না, শোন বোন, এই পাহাড় সম্বন্ধে তুই বেশি জ্ঞাত। তুই সবসময় ঘুরে বেড়াস, পাহাড়ের কোথায় কি আছে না আছে এগুলো তুই জানিস, আর আমি তো এই খাদানের কাজ নিয়েই ব্যস্ত। তাই এক কাজ কর না, আজকে দিনটা নেই, হাতটা পুড়িয়ে রান্নাটা আমিই করছি, এই বাবুকে পুরো পাহাড়টা দেখে। না না গোপালটা হয় না, তুমি আমার সঙ্গে যাবে ওই পাহাড় ঘুরতে। ঠিকই বলেছে দাদা, তোমার তুমি বোন বুঝতে পারছো না, আমি মেয়ে ছেলে, উনাকে নিয়ে যদি সাথে যাই তাহলে পাড়ার লোকরা কি বলবে বলো? আরে কে কি বলবে না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এ হচ্ছে আমাদের বাবু, আমাদের মালিক, তাই মালিককে সুখী রাখার দায়িত্ব তোমার আমার। তোমার বোন যাবে? আমার বোন যাবে, আমার বোন যাবে, কোনো দ্বিধা সংকোচ না করে। আমি বলছিলাম আপনি আমার বোনের সঙ্গে আপনি কিন্তু ও সব জায়গা চেনে তো, সব জায়গা আমার থেকে বেশি চেনে। আমি কর্মরত মানুষ, কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি, আর ও পাহাড় ঝর্ণা এইসবগুলো ঘোরা নিয়ে ব্যস্ত থাকে। তাই হোক, তুমি রান্না বান্না করো, আমি তাহলে বাবুকে নিয়ে যাচ্ছি, গিয়ে ঘুরে নিয়ে আসছি, বিয়ে এসে কিন্তু আমরা দুজনে খাবো। পাঠিয়ে দিলাম, সব কিছুতেই ভুলিয়ে রাখতে হবে, কারণ আমাদের মালিককে দেখাটাই হচ্ছে আমাদের কর্তব্য। তাই যখন আমার বোনকে পাঠিয়ে দিয়েছি, এইভাবে হাতটা গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কি করতে হবে, সুন্দর করে রান্না করে বাবুর মন জয় করতে হবে। আমাদের বাবু ভালো মন্দ খায়, সে কোনোদিনই খারাপ খাবার খায় না, তাই যতই কষ্ট হোক রান্না আমি ভালো করব। নিরূপা চলো ওই পাহাড় থেকে ঘুরে আসি। ওই আকাশ, ওই পাহাড়, ও আকাশ সোনা সোনা, এ বাতি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। চলো
সীমালার সীমা ছেড়ে যাই দূরে প্রান্তে নীরাকা পড়ে থাকে থাকে না এই আছে এই রায় আমি যেন পাক মেলে পাকলা সীমালার সীমা ছেড়ে যাই দূরে প্রান্তে নীরাকা পড়ে থাকে থাকে না ও সকাল আলো আলো এ শিশি কালো কালো এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে আলো জোয়ারে খুশির বাঁধ লেগেছে এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে আলো জোয়ারে খুশির বাঁধ লেগেছে এই আছে এই মেয়ে আমি যেন পথ মেলে পাতলা শিবলার শিবা ছেড়ে যাই দূরে প্রান্তে ছেড়ে থাকে থাকে না এই আছে এই মেয়ে আমি যেন পথ মেলে পাতলা শিবলার শিবা ছেড়ে যাই দূরে প্রান্তে নীরাকা পড়ে থাকে থাকে না ও সকাল আলো আলো কালো কালো হাই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে হাই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে কি হবে নিরূপা আমি তোমার হাত ধরেছি তাই তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে আচ্ছা বুঝতে পারছেন না আপনি আনন্দে গান করতে করতে খাদানে পড়ে যাচ্ছিলেন ওই খাদানে কুয়াশা ঢাকায় খাদানে যদি পড়ে যেতেন তাহলে হয়তো আপনার মৃত্যু হয়ে যেত আপনার যদি মৃত্যু হতো তাহলে আমাদের কত কষ্ট হতো বলুন তো কি বললে এখানে কুয়াশায় ঢাকা খাদ আছে নাকি হ্যাঁ আপনি বুঝতে পারেননি আর সর্বনাশ। একটু হলেই আপনি পড়ে যেতেন এই আমি কি দেখছি কলকাতার মানুষ আমি জীবনে কখনো কোনোদিন পাহাড় ঘুরতে আসেনি কিন্তু পাহাড়ের গায়ে এইরকম যে কুয়াশায় ঢাকা খাদ থাকে এ তোমার জানা ছিল না আপনি জানেন না ওই খাদানে কেউ যদি পড়ে গেছে সে কোনোদিন আর ফিরে আসেনি সে মারা গেছেন জানেন কে মারা গেছে কার কথা বলছো তুমি বলো কার কথা বলছি আমার দাদার মুখে শুনেছিলাম বহুত দিনের কথা কে একজন ছিল সেই ভেনিতে সে মরে গিয়েছে ওই খাদানে পড়ে জানেন তিনি কে ছিলেন তিনি কি এখানকার মালিক ছিলেন হ্যাঁ খাদানের নাকি বলে মালিক ছিল সে ও তাই বুঝি মা আমাকে বারবার বলে যে খোকা তোকে আমি যেতে দেবো না ঝরিয়াতে ওই ঝরিয়া কেড়ে নিয়েছে আমার মায়ের সীমান্ত সিঁদুর এই ঝরিয়া ভেঙে দিয়েছে আমার মায়ের হাতের ছাতা জানো নিরূপা তুমি যার কথা বললে তিনি কে কে তোমাকে পরে বলছি আগে প্রণাম করতে দাও ও গোমার পিতা আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো স্বর্গলোকে সেখান থেকে আশীর্বাদ করো তোমার দ্বারাই কয়লার খনিকে আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবার বলুন কে ছিল যে তুমি মারা যার গেছে? কথা বললে তিনি কে জানো কে আমার জন্মদাতা আমার বাবা ঝড়িয়াতে সে এই খাদে পড়েই মারা গেছেন তাই কি বুঝি? দুর্ভাগ্য আমার দেখো যে খাদে পড়ে আমার বাবা মারা গেছে আমিও ঠিক সেই খাদে পড়েই মারা যেতাম কিন্তু মৃত্যুর হাত থেকে আমার রক্ষা করলো কে বলো তো কে তুমি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো সে তো আমি বাঁচিয়েছি তাই তুমি বাঁচিয়েছো বলে আমি তো তোমাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না
বলো, তাহলে? তুমি যখন আমার জীবন রক্ষা করেছো, আমার জীবনদাত্রী, তা আমার জীবনের বিনিময়ে কত টাকা তুমি চাও বলো? যত টাকা চাইবে তত টাকাই দেবো। ভুল করছেন। কেন জানেন? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, গরিব হয়ে জন্ম নিয়েছি বলে, কার উপকার করেছি বলে তার কাছ থেকে টাকা নিতে হবে, এটা কোনো কথা থাকে না। আমার দাদার কাছ থেকে আমি শিখেছি। আমার দাদা ছোট্ট থেকে বলে, কার উপকার করলে তার উপকারের দান কখনো নিতে না না নেই। নীলুমা, তুমি বুঝতে পারছো না, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি যদি মারা যেতাম তাহলে টাকা পয়সা এসব সম্পদ কে ভোগ করতো? আচ্ছা, তুমি যখন আমার বাঁচিয়েছো, বলো কত টাকা চাও? শুধু তাই নয়, আমি তোমায় কথা দিচ্ছি, যদি কয়লার খনির অর্ধেক অংশ তুমি চাও, তাও আমি অর্ধেক অংশ তোমার নামে লিখে দেবো। ভুল করছেন বাবু, ভুল করছেন। আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, আমাদের এত বড় শক্তি নেই যে এই রাজ্যের এত কিছু টাকা পয়সা ধন সম্পত্তি, এই কয়লার খনি আপনি আমার নামে লিখে দেবেন, তা কখনো হয় না। আমি নিতে পারবো না। ও, বুঝতে পেরেছি, টাকা ধন সম্পদে তোমার কোনো লোভ নেই। ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় নেবে না, আমি যদি স্বেচ্ছায় তোমাকে কোনো দান করি, সেই দান তুমি গ্রহণ করবে? এত কিছু দেবেন বললেন, তার থেকে আমি বলে দিলাম আমি নেবো না। আপনার কাছে কি আছে যে এমন আমাকে দেবেন? বলুন, কি দেবেন? আছে কি? একটা অমূল্য সম্পদ, যার দাম টাকা পয়সা দিয়ে হয় না। আমি সেরকম একটা জিনিস তোমায় দান করবো। কি জানো? কি? তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো, তোমার জন্য যখন নতুন করে জীবন আমি ফিরে পেয়েছি, তখন এই মতো তোমার হাত ধরে আমি টানতে টানতে নিয়ে যাবো মা কালীর মন্দিরের সামনে। সেই মন্দিরে নিয়ে গিয়ে কালীর মাকে সাক্ষী রেখে তোমার সীমান্তে আমি সিঁদুর পরিয়ে দেবো। না বাবু, তা কখনো হয় না। কেন? গরিব হয়ে জন্ম নিয়েছি, আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে আমি একটা বড় লোকের ঘরের বউ হয়ে যাব। আমার দাদা ছোট্ট দিন আনে দিন যেমন পারি তেমন খায়। আমি কখনো চাই না একটা বড় লোকের ঘরে গিয়ে আমি সেখানে ভালো মন্দ খেয়ে বিন্দাস হয়ে থাকতে। গরিব হয়েই থাকতে চাই, কখনো বড় লোকের হতে আমি চাই না না। নিরূপা, এ তোমার ভ্রান্ত ধারণা। মানুষ পৃথিবীর বুকে জন্ম নেয়, কিন্তু গরিব থাকতে চিরদিন কারো মন চায় না। তাই গরিব বলে আমি তোমাকে অবহেলা করতে চাই না। টাকা পয়সা ধন সম্পদ ঈশ্বরের দান, সেই দান যখন তোমার কাছে আসছে, তুমি কেন তাকে অবহেলা করছো? না বাবু, কেন জানেন? আমি যদি এইভাবে বিয়ে করিনি, আমার দাদা খুব কষ্ট পাবে। অনেক কষ্টে আমার দাদা মানুষ করেছে। তুমি জানো না তোমার দাদা দাদা ব্যথা পাবে। আমাদের সুপারভাইজার। তাই আমি যদি গিয়ে বলি যে তোমার একমাত্র বোন আমার জীবন বাঁচিয়েছে বলে তাকে বিবাহ করেছি আমি, দেখবে নিশ্চয় সে মেনে নেবে, শুধু তুমি রাজি হও। আমি রাজি যদিও হই, আমার দাদাকে যদিও রাজি করান, কিন্তু আপনার মা কি কোনোদিন রাজি হবে? আমি ওই গরিব ঘরের মেয়ে হয়ে আমাকে বড় লোকের ঘরের বউ করে নিয়ে যাবে, উনি কি মেনে নিতে পারবেন আমাকে? আমার মা, শোনো নিরূপা, আমার মাকে তুমি চোখে দেখোনি, তবে হ্যাঁ, আমার মায়ের গর্ভে জন্ম তো আমি নিয়েছি, ছেলেবেলা থেকে মাকে দেখে এসেছি। মা আমার বড় দয়াবতী, করুণাময়ী মা আমার। গরিবের দুঃখে তার চোখে জল আসে, গরিবের হাসিতে সে কাঁদতে কাঁদতে হাসে। আমি যদি গিয়ে বলি, মা গো মা, এই গরিবের মেয়েটা আমার জীবন রক্ষা করেছে, আর তার জন্য ওর সীমন্ত আমি সিঁদুর পরে দিয়েছি, দেখবে আমার মা তোমাকে অবহেলা করবে না। আমার মা তোমাকে বরণ করেছে, ঘরে তুলে নেবে। কিন্তু বাবু বলে যে গরিব ঘরের মেয়েদের বড় লোকের ভালোবাসা কোনোদিন টেকে না। যদি কোনোদিন আমাকে আপনি ভুলে যান, তাহলে আমার জীবনটা একদম কি হবে সেটা ভাবতে পারছি। বুঝতে পেরেছি, তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না। তুমি মনে মনে ভাবছো আমি কয়লার খনির মালিক, আর তুমি গরিবের মেয়ে, দুদিন পর তোমাকে ভুলে যাবো, দূরে সরিয়ে দেবো। বেশ, তাহলে বলি শোনো, মাথার উপর হচ্ছে 33 কোটি দেবতা, আছে চন্দ্র সূর্য আকাশ বাতাস, স্বর্গলোকে বসবাস করছে আমার পিতৃদেব। তাই আকাশকে বাতাসকে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, যদি প্রয়োজন হয় তোমার জন্য হাসি মুখে আমি আমার জীবন দেবো। তবু যে গরিবের মেয়েটাকে বিয়ে করছি, সেই মেয়েটাকে কখনো কোনোদিন আমার বুক থেকে দূরে সরিয়ে দেবো। সত্যি বলছে? যদি বিশ্বাস তোমার হয়ে থাকে আমার প্রতি, তাহলে দেরি করো না নিরূপা, যে হাত বাড়িয়ে দিয়েছি এই হাত তুমি ধরো। সত্যি বলছেন? ধরো আমাকে আজকে আপনি বিয়ে করি আপনার বাড়িতে নাকি ভালোবাসবেন তো? ধরো আমার হাত। তাহলে আর কেন, আমি এই হাত বাড়িয়ে দিলাম। আসুন আমার হাত ধরে, আমি আপনার চাই আপনার জীবনে সঙ্গী হতে।
তাহলে এখানে নয়, চলো প্রথমে নিয়ে যাবো মা কালীর মন্দিরে। ওই মা কালীর মন্দিরে গিয়ে কালী মাকে সাক্ষী রেখে প্রথমে তোমার সীমন্তে তুলে দেবো সিঁদুর, তারপর তোমাকে বুকে করে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, কিন্তু এত দেরি হচ্ছে কেন? তারা দুটো এসে খেয়ে নিলে আমি তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। দেখি সে বাবু আর আমার বোনটার আসতে কত দেরি হয়। আরে আসুন 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 আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা। আমি জানি যে তুমি চিন্তা করবে, তার কারণ আমি কলকাতার মানুষ, প্রথমে এসেছি তোমাদের ঝরিয়াতে, পাহাড় ঘুরতে গিয়েছিলাম আমি, তা আমার জন্য চিন্তা তুমি করবে আমি জানি। কি তো বলুন, এখানকার ঝর্ণা পাহাড় এইসবগুলো কেমন লাগলো? শুধু তাই নয়, কেমন লাগলো শুধু পরে কথা, কিন্তু আমার যে বড় বিপদ হয়েছে সেটা তো বলা হয়নি। বিপদ? বিপদ, বড় বিপদ হয়েছে আমার। কি বিপদ বাবু? ওই যে তোমাদের পাহাড়ের গায়ে কুয়াশার ঢাকা একটা বড় খাদ আছে না, ওই খাদে পা পিছলে পরে আমি মারা যেতাম। কি বাবু? বাবু মরে তো আমি যাইনি, মারা যেতাম, কিন্তু কে রক্ষা করেছে জানো? কে? তোমার একমাত্র বোন নিরূপা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু ওই খাদানের ভিতরে অনেক বড় একটা ইতিহাস লুকিয়ে আছে বাবু, অনেক বড় ইতিহাস। সেই ইতিহাসের কথা তো তোমার বোনের মুখে শুনেছি, আমার বাবা ওখানে মারা গেছে। হ্যাঁ, যাক বলি শোনো রণিগোপাল, তাহলে তোমার বোন আমাকে কত বিপদ থেকে রক্ষা করলো, তা আমি কি করেছি জানো? কি? সে কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না, তুমি দেখলেই নিশ্চয় বুঝতে পারবে যে আমি একটা কি বড় উপহার দিয়েছি। আমি তো এরই জন্য বলেছিলাম আপনাকে, যেখানকার খাদান সম্বন্ধে, পাহাড় সম্বন্ধে, ঝর্ণা সম্বন্ধে আমার ছোট্ট বোন আমার থেকে অনেক ভালো বোঝে। কিন্তু তোমার বোন যদি বুঝতে পারতো, তাহলে আমাকে কি ওইভাবে পা পিছলে পড়তে যেতে দিত? শোনো শোনো, মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে যে, সে হচ্ছে জীবনদাত্রী, তাকে কখনো কোনোদিন অবহেলা করে দূরে সরে দেওয়া যায় না, তাকে তাচ্ছিল্য করা যায় না। তাই আমি কি দিয়েছি তোমার বোনকে জিজ্ঞাসা করো। নীলিমা, একই তোর সীমন্তের সিঁদুর কেন? এই তোর সীমন্তের সিঁদুর কে পরিয়ে দিয়েছে? আমি পরিয়ে দিয়েছি রণিগোপাল। একই করেছেন? তোমাকে আমি একটু বললাম না যে তোমার বোনকে উপহার দিয়েছি, ওই সিঁদুরই উপহার। কিন্তু আপনি একই করেছেন রণিগোপাল। আমরা গরিব মানুষ, আমার একমাত্র এই মাহারা বোনকে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে আপনি কাজটা ঠিক করেননি বাবু। আপনারা বড় লোক, আমরা গরিব মানুষ। এই আমার বোন যে স্বপ্ন দেখেছেন, আপনি যে এক চিলতে সিঁদুর তার সীমন্তে তুলে দিয়েছেন, এই সুখ কি তার কপালে সইবে? কেন সইবে না? আমার মাকে কেউ না চিনলে তুমি তো ভালো করে চেনো। আমার মায়ের সঙ্গে বহুবার সাক্ষাৎ তোমার হয়েছে, তুমি সুপারভাইজার। তুমি জানো না আমার মা গরিব দরদিনী? তুমি তো নিশ্চয়ই জানো যে তোমাদের দুঃখে আমার মা কাঁদে। আমি যদি গিয়ে বলি, মা গো মা, নির্বাবা জীবন বাঁচিয়েছে বলে সীমন্ত আমি সিঁদুর দিয়েছি, নিশ্চয় তোমার বোনকে দেখবে, সে বরণ করে ঘরে তুলে নেবে। রণিগোপাল, মাথা নিচু করলে হবে না, আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ কিন্তু কেউ করেনি। এসে নিরূপা, প্রণামটা করে নাও। প্রাণ ভরে আশীর্বাদ করি। আজ আমার মা বাবা বেঁচে নেই, তাই আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমাদের দাম্পত্য জীবন সুখের বা মধুময় হোক। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে দেরি করো না, খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। অবশ্যই, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি অবশ্যই নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসবো। প্রত্যেককে যা পারবো আমি খাওয়াবো। আর অপেক্ষা নয়, পাড়া প্রতিবেশীকে চিৎকার করে ডাকবো, বলবো ওরে আয়, তোরা তাড়াতাড়ি ছুটে আয়, দেখ আমার একমাত্র বোন, সে অনেক বড় লোক বাড়ির বউ হয়েছে, তোরা থাক বোন, ওরে তোরা আয়, তোরা তাড়াতাড়ি। কি নিরূপা, দেখলে তো তোমার দাদা কত ভালো, সহজেই কিন্তু আমাদের বিয়েটা মেনে নিয়েছে। আমি জানি সে মানবে, সে কখনো আমাকে বা তোমাকে অবহেলা করবে না। কিন্তু শীতেতে সিঁদুর যখন আমি পরিয়ে দিয়েছি,
তখন তুমি আমার বউ দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। না, আমার লজ্জা পায় না বুঝি। এত লজ্জা তোমার? কিন্তু আজকের এই মিষ্টি মধুর রাত আমি তো এমনি পার করতে দেব না সুন্দরী। আমি কি বলবো জানো? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। पलक ना देखिले भाई दिशाहरा, रजनी काटे ना बधू তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। তাই বুঝি? প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।